দেশের মুসলমান যারা রয়েছে, কারণ আমরা জানি মুসলমান ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হচ্ছে আমরা ভাই ভাই। একজন মুসলমানের শরীরে যখন আঘাত করা হয়, বাংলাদেশি থেকে আমার শরীরে আঘাত লাগে। একজন মুসলমানকে যখন তারা বিভিন্ন হেনস্থা করা হয়, তাহলে মনে হয় তারা আমাকে হেনস্থা করেছে। আমরা এই বাংলাদেশ থেকে বলতে চাই, এই বিশ্বের মধ্যে মুসলমানরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। আবার মুসলমানরা যদি একবার জেগে ওঠে, এই বিশ্বের মধ্যে কোন কাফের মুরতাদ টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। আমরা পশ্চিমবঙ্গে শুভেন্দু এবং তার গণদেরকে বলতে চাই, তোমরা মুসলমানদেরকে যতই খাটো করার চেষ্টা করবে, আমার মহান রব আরো উপরে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা বলতে চাই, এই সীমান্তবর্তী অঞ্চলে ভারতের যে বাহিনী আমাদের ভাইদেরকে মারছে, আমরা আমাদের সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, আপনার এই পররাষ্ট্রনীতি কি এতই যে নরম হয়ে গেছে, আপনি কোনো কথা বলতে পারেন না? আপনাকে কি সিলেট থেকে এই ট্রেনিং দেওয়া হয়েছে যে ভারতের সীমান্তে আমার ভাইকে মারাবে, আপনি চুপ করে বসে থাকবেন? সালাউদ্দিন সাহেব এবং বর্তমান সরকারকে বলতে চাই, আপনি আমাদের সরকার, আমাদের পররাষ্ট্রনীতিকে স্ট্রং করেন এবং ভারতের যে মুসলমানকে হত্যা করা হচ্ছে, আমাদের সরকারকে কোনো দিক চালানো হয় নাই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রাইম মিনিস্টারের পোস্ট আমরা দেখতে পাই। কিন্তু আমার ভাই ভারতে হেনস্থা শিকার হচ্ছে একজন মুসলমান হিসেবে। দেখেন, আমাদের বর্তমান গণতন্ত্রে কোনো সারা পাচ্ছি না। একে আমাদের দায়বদ্ধতা একজন মুসলমান হিসেবে। না না, আমরা যারা মুসলমান রয়েছি, বাংলাদেশের মানুষ, তারা যদি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, আমরা কেন হিন্দু স্বপ্ন দেখতে পারেন? প্রিয় ভাইরা আমার, তাই বলতে চাই, আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে শক্ত করতে হবে এবং আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে তাদের পশ্চিমবঙ্গে, এই হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে মানবাধিকার কমিশনকে। কিন্তু আমি দেখতে পাই, সেখানে মুসলমানদেরকে মারা হয়, সেখানে মানবাধিকারকে পাওয়া যায় না। কিন্তু দেখে একটা ছোট কাহিনী হলে হিউম্যান রাইটস লেগে উঠে পড়ে, কিন্তু আমাদের মুসলমানদের বেলায় তাদেরকে পাওয়া যায় না। এই আমাদের হতাশা। প্রিয় ভাইরা আমার, প্রিয় দেশবাসী, আপনারা একত্র হয়ে আমাদের বাংলাদেশে যে পররাষ্ট্রনীতিকে হত্যা করতে হবে, আপনার প্রতিবাদ গড়ে তুলুন এবং আমাদের ভাইদেরকে যে তারা হেনস্থা করছে, শুভেন্দু অধিকারী সরকারকে বলতে চাই, মুসলমানদের যদি আবার বদরের যুদ্ধের মতো সৈন্যের উপরে আপনারা বাঁচবেন না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ আলী হোসেন তন্ময়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সময় গ্রহণের জন্য সলমন আলী আকবর। আপনাকে দায়িত্ব দিই। প্রিয় দেশবাসী, আমরা একটি বিষয় অবগত যে মিল্লাতা ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, বিশ্বের যে যেখানেই থাকে না কেন, আমরা সমস্ত মুসলমান এক দেহ, এক বডি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কিছুদিন আগে ইলেকশন হয়েছে, দেখছেন আপনারা। তারা ক্ষমতায় এসেই সর্বপ্রথম দেশের সংস্কার বাদ দিয়ে তারা প্রথম সংস্কার হাতে নিয়েছে মুসলমান হত্যা, মুসলমানদের মসজিদ ভাঙ্গা, মুসলমানদের মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া, মুসলমানদের ধর্মীয় নৈতিকতা সম্পূর্ণরূপে হত্যাযোগ্য করে তোলা, মুসলমানদেরকে হত্যা করে তোলা। আমরা এই বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, তোমরা যদি এই হত্যাকাণ্ড বন্ধ না করো, বাংলাদেশ থেকে দুর্বার এক আন্দোলন তোমাদেরকে এমন ভাবে গ্রাস করবো যে তোমরা পালাবার কোনো দেশ পাবে না। তোমাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, সারা উম্মতে মুসলিমার ভিতরে যেখানে যে ভাইয়েরা কোন বিপদে পড়বে, সমস্ত মুসলমান সেখানে ঝাঁপিয়ে পড়বে। তোমরা আমাদেরকে সোজা মনে করিও না, আমরা তোমাদের ভারতকে দখল করে নিব।
যদি তোমরা এই মুসলমানদের উপর হত্যাযজ্ঞ বন্ধ না করো, বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনি দ্রুত এর পদক্ষেপ নেওয়ার জন্য মুসলিম সরকার রয়েছেন, বাংলাদেশের মুসলিম সরকার জনাব তারেক রহমান, আপনি ক্ষমতায় এসেছেন, আপনি 18 কোটি মুসলমানের পক্ষ থেকে আপনি ভারত বিজেপিকে বলে দেন যে মুসলমানদেরকে হত্যা নিপীড়ন বন্ধ করে এবং মুসলমানদের অধিকার মুসলমানরা যেন প্রতিষ্ঠা করতে পারে, মুসলমানদের ধর্ম, মুসলমানদের নীতি নৈতিকতা, মুসলমানদের কাজ সম্পূর্ণভাবে আদায় করতে পারে। এজন্য ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। এখন আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ তানভীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সহ বিভিন্ন স্তরে মুসলিম লীগের প্রতিবাদে আজকের এই কর্মসূচি আমরা দেখতে পেলাম। গত কয়েকদিন আগে ভারতের বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরপরই আমাদের মুসলিম ভাইদের উপরে, হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়েছে। শুধু তাই নয়, মুসলিমদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর এবং তাদের ব্যবসা কারখানা দোকানপাটে ভাঙচুর। শুধু তাই নয়, আমাদের পবিত্র স্থান মসজিদে তারা হামলা করতেছে, মাদ্রাসাগুলো ভেঙে ঘুরে দিতেছে। আমরা বলতে চাই, যদি ভারত পশ্চিমবঙ্গ আপনারা মুসলমানদেরকে নিজেদের প্ল্যান করেন, তাহলে বলতে চাই আপনারা এই প্ল্যান বাস্তবায়ন করতে পারবেন না। ভারতের মুসলমানদেরকে বলতে চাই, আপনাদেরকে যদি নিজেদের নিধনের জন্য, হত্যা করে শেষ করে দেওয়ার জন্য এই বিজেপি সরকার, ভারত সরকার প্ল্যান করে থাকে, তাহলে আমরা বলবো আমরা বাংলাদেশের মুসলমান আপনাদের পাশে আছি, আমরা একসাথে এই জালেমদের মোকাবেলা করব। আমরা দেখতে পেলাম সীমান্তে হত্যা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার ঘুমন্ত একটি প্রতিবাদ করে নাই। আমরা বলতে চাই, যদি সীমান্তে আবার হত্যা করা হয়, আমরা সীমান্তে লং মার্চ করতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ ভাই। এখন আপনাদের সঙ্গে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জনাব মোহাম্মদ মহিউদ্দিন গোলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন 47-এ দেশ ভাঙার পরে পাকিস্তান জন্ম নেয় হচ্ছে ধর্মের ভিত্তিতে, কিন্তু ভারত জন্ম নেয় সেকুলারিজমের ভিত্তিতে। তাদেরকে বিশ্বাস করে যেখানে ওইখানে যত মুসলিমরা রয়ে গিয়েছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের কনস্টিটিউশন ভঙ্গ করে তারাই তাদের নিজেদের মানুষদেরকে উপর অত্যাচার করছে। আপনারা জানেন এনআরসি আর CEEE এই দুইটা আইন তারা বাস্তবায়ন করে আসামের অনেক জায়গায় মানুষকে তাদের দেশের নাগরিকত্ব তারা কেড়ে নিয়েছে। তারা স্টেটলেস হিসেবে তাদের উপর অত্যাচার চলছে। ঠিক একই ধরনের আমরা আশ্বাস দেখতে পাচ্ছি বর্তমানে যে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসলো, এই নতুন সরকার এসে বলছে যে সব মুসলমানদেরকে অনেককে ধর্মান্তরিত করতে হবে। এছাড়াও বলছে, আপনারা দেখেছেন ওই দেশে হচ্ছে কোনো মুসলিম যদি হিন্দু ধর্মের মানুষকে বিয়ে করতে না রাজি হয়, তখন তার এই মেয়েকে হত্যা করা হয়েছে। এছাড়া মসজিদ ভাঙা হচ্ছে, মুসলিমদের গরু খাওয়ার ত্যাগ দিয়ে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। এবং কি আসামের যে মুখ্যমন্ত্রী সে বলছে যে বাংলাদেশে মুসলিমদেরকে পুশিং করা হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারকে আমরা বলতে চাই, আপনারা তাদেরকে সরকারিভাবে এর একটি উত্তর প্রদান করবেন, এটা আশা ব্যক্ত করছি। এছাড়াও বাংলাদেশ সামরিক প্রতিরক্ষা চুক্তি যেন করে মিত্র দেশদের সাথে, সেটাও আশা ব্যক্ত করছি। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন সৌরভকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব মোহাম্মদ সজীব হোসেন আজাদি।
আলাইকুম। আজকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়াই নাই। আমরা মানবতার একটি সুন্দর দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের মুসলমান ভাইরা ঢুকে ঢুকে মার খাচ্ছে, যেটা আমরা মুসলিম জাতি হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। কারণ আমরা জানি যে মুসলমান পরস্পরের ভাই ভাই। তো এই দিক থেকে আমরা বিশ্ব ভ্রাতৃত্বের দিক থেকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ভাইয়ের পক্ষে কথা বলতে এসেছি এখানে। বর্তমান ভারতবর্ষের মোদী সরকারের এই নির্যাতন নিপীড়ন কখনোই পুরো সমাজেই চলতে পারে না। আজকে আমরা দেখতে পাই মানবাধিকার কমিশন নিচুপ, জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। আজকে আমাদের ভাইয়েরা মায়ের খাচ্ছে, অথচ ইন্টারন্যাশনাল আদালতের কোনো প্রতিক্রিয়া আমরা দেখছি না। তো সব দিক বিবেচনা করে তারা যদি ইসরায়েলি আগ্রাসন যেভাবে গাজায় চলছে ঠিক তেমনটাই তারা করতে চায়, তো আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশ থেকে তার প্রতিবাদ জানাবো। প্রয়োজনে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই নেককারজনক হামলার প্রতিবাদ জানাবো। এবং পাশাপাশি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আপনারা কঠোর পদক্ষেপের মাধ্যমে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। অন্যথায় নির্যাতন যদি আরো দীর্ঘায়িত হয়, আমরা বাঙালি জাতি এবং মুসলিম উম্মার পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ভাইরা, আপনারা দেখলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের নাকি তারা সবচেয়ে আপন। ফ্যাসিস্ট হাসিনা বলেছিলেন এবং ফ্যাসিস্ট হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। আমরা কি দেখলাম? স্বামী স্ত্রী সম্পর্কে প্রতি মাসে কয়েকটা করে আমাদের লাশ উপহার দেয়। রক্তের হোলি খেলা গেল, আমরা রক্তের বদলা নিতে চাই। কিভাবে নিব? যুদ্ধের মাধ্যমে না, আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে। আপনারা দেখলেন আমাদের সাথে যে আন্তর্জাতিক চুক্তি ভারতের সাথে বিদ্যমান, নতদান চুক্তি। কেমন চুক্তি? আমরা দিন তারা যায় না। 26 লক্ষ ভারতীয় গোলামকে বন্দী করে বাংলাদেশে রেখেছি আমরা। আমাদের টাকায় 26 লক্ষ পরিবার ভারত চলছে। সুতরাং আমাদের কি উপহার দিচ্ছে? গত 2 দিন আগে 2টা লাখ উপহার দিল। আমরা দেখলাম গত 6 তারিখ থেকে 9 তারিখ ভারত কি করলেন? বাংলাদেশের বঙ্গোপসাগরে তিনি আমাদের সামনে দেখালেন মিসাইল টেস্ট করে আমাদেরকে হুমকি দিতে চায়। কেন? কারণ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। কি কারণে? হয়তো কোনো চুক্তি হতে পারে, আন্তর্জাতিক পররাষ্ট্র নিয়ে চুক্তি হতে পারে। এই চুক্তির প্রতি প্রত্যঙ্গুল প্রদর্শন করবার জন্য ভারত তার আগে থেকে 6 তারিখে 9 তারিখ বঙ্গোপসাগরে মিসাইল টেস্ট করা শুরু করলেন। বাংলাদেশের অনেকগুলো মাধ্যম থেকে দেখলাম তারা মিসাইল দেখতেছে কিন্তু বুঝতেছে না আলোটা কোন দিকে আসে, কোন দিকে আলো যায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটা হীনমনস্ক যে সামান্য মিসাইলের ধোয়া দেখে বুঝতে পারেন না মিসাইল না অন্য কিছু। আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম। দুঃখ লাগে, আমাদের পার্শ্ববর্তী চারুকলাতে প্রতি বছরে নির্দিষ্ট দিনে শুধুমাত্র হুতুম পেশা তৈরি করে, বুলেট তৈরি করে ট্যাক্সি গাড়ি, আর আমাদের পার্শ্ববর্তী ভারত আমাদেরকে মিসাইল টেস্ট করে দেখিয়ে যাচ্ছে পররাষ্ট্রনীতি প্রণয়ন করবা, পাকিস্তানের সাথে মিসাইল মেরে বাংলাদেশ উড়িয়ে দেবো। দেখো 2টা রক্তাক্ত লাশ দিলাম, লাশ থেকে সিদ্ধান্ত গ্রহণ করো পাকিস্তানের সাথে কেমন পররাষ্ট্রনীতি করতে চাও। আবারও বলতে চাই স্বাদ উপভোগ করছি। 2 মাস বা 2 দিন পর পর একটা মায়ের বুক খালি করে রক্তাক্ত লাশ দিচ্ছে আমাদের এতিম অসহায় একবার বিজেপি সদস্যগুলো নতজানু হয়ে লাশ গ্রহণ করতে যাচ্ছে। ধিক্কার জ্ঞাপন করি। এই পররাষ্ট্রনীতি বাংলাদেশের ছাত্র জনতা দেখবার জন্য রক্ত দিয়ে বর্তমান বাংলাদেশ তৈরি করে নাই। বলতে চাই সাবসিডি ডেমোক্রেসি আবার কি জিনিস, অধীনমূলক রাজ্য যাওয়ার কি জিনিস গণতন্ত্র। উদাহরণ দেন শেখ হাসিনার পিটুনি খাইছে, পালাইছে কোথায়? ইন্ডিয়াতে। আবার যদি বিএনপি পিটুনি খায় পালাবে কোথায়? পশ্চিমে, তাদের জায়গা ইন্ডিয়া। কারণ এটাকেই বলে অধীনতামূলক গণতন্ত্র। যদি সরকারের ক্ষমতা যেতে হয় আগে গিয়ে মার্কাজে গিয়ে চুক্তি করে আসে। আমরা বলতে চাই কোন চুক্তি চলবে না। ভারতে মুসলিমদের উপরে গণহত্যা চালাচ্ছে, কি করেন আপনি? এই অধীনতামূলক গণতন্ত্র দেখতে চাই না, শুধুমাত্র কুসুম রাজনীতি দেখতে চাই না। পররাষ্ট্রনীতি শক্তিশালী করেন, মিসাইল টেস্ট করেন,
ওই দেশে মিসাইল তৈরি করলে, বোম তৈরি করলে তাদেরকে বলেন বিজ্ঞানী, আর বাংলাদেশের পুরো ছেলে যদি এর সাথে সম্পৃক্ত হতে বা সরকারের অনুদান চায় তাকে বলছেন জঙ্গি। লাইট তৈরি করে বিমান আর বুয়েট তৈরি করে বেবি ট্যাক্সি, এই আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমাদের বাংলাদেশে ভারত যখন মিসাইল টেস্ট করে, বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজরাত এবং সমস্ত সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তখন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, ঢোল তবলা তৈরি করার জন্য উঠে পড়ে লেগে থাকে। ধিক্কার জানায়, যেমন শিক্ষা তেমন প্রয়োগ। যে শিক্ষা গ্রহণ করে নিতাই রায় শিক্ষিত হয়েছে, যে শিক্ষা গ্রহণ করে এই ববি হাজরাত শিক্ষিত হয়েছে, এই ঢোল তবলা তৈরি করার শিক্ষা পুরো বাংলাদেশকে, শিক্ষা ব্যবস্থাকে পঙ্গুত্ব বরণ করিয়ে ছাড়বে। আমরা বলতে চাই, এই সমস্ত ঢোল তবলা বানানোর ইঞ্জিনিয়ারিং শিক্ষা বাংলাদেশের ছাত্র জনতা দেখতে চায় না। ছাত্র জনতা দেখতে চাই বঙ্গোপসাগরে যদি ভারত মিসাইল টেস্ট করতে পারে, আমরা দেখতে চাই আমাদের পারমাণবিক কমিশন থেকে বা কোনো জায়গা থেকে কোনো মিসাইল টেস্ট করুক। তাদের পারমাণবিক, তাদের মিসাইলের দূরত্ব থাকে 2000 কিলোমিটার, 1500 কিলোমিটার, আর আমাদের মিসাইলের দূরত্ব থাকে 15 কিলোমিটার। ঢাকা থেকে মারলে সর্বোচ্চ আমিনবাজারে গিয়ে বিধ্বংস করে ফেলবে আমাদের। এরকম শিক্ষা ব্যবস্থা দেখতে চাই না। আমরা বলতে চাই, ভারতের রক্তের বদলে রক্ত দেওয়ার মতো সময় এখনো হয় নাই। পররাষ্ট্রনীতি শক্তিশালী করুন। ভারতের সাথে তাদের দ্বিপাক্ষিক শত্রুতা বিদ্যমান, তাদের সাথে আপনি মৈত্রী চুক্তি সম্পাদন করুন। পাকিস্তান স্বাধীনতা যুদ্ধে বিরতির বিপরীত অবস্থান গ্রহণ করেছে। এই বই আউড়িয়ে ল্যাংড়া বাঙালি তৈরি করার চেষ্টা করবেন না। পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, আপনি আমি কি তৈরি করতে পারছি ঢোল আর তবলা ছাড়া? এখন ঢোল আর তবলা বাজানোর জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারিং এডুকেটেড ক্লাস তৈরি করতে চাচ্ছেন। প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের ঢোল তবলার ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করতেছেন। এই ঢোল তবলার ইঞ্জিনিয়ারিং আমরা চাই না। আমরা চাই এমন পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হবে, ভারত মিসাইল এদিকে নয়, তাদের সীমান্তে, তাদের পশ্চিমাঞ্চলে মিসাইল টেস্ট করবে, আরব সাগরে, বঙ্গোপসাগরে নয়। এমন পররাষ্ট্রনীতি চাই যে পররাষ্ট্রনীতিতে প্রত্যেকটা এডুকেটেড ক্লাস শিক্ষিত শ্রেণী আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে, পররাষ্ট্রমন্ত্রীকে দিক নির্দেশনা করতে পারবে। এমন পররাষ্ট্রনীতি, এমন পররাষ্ট্র এডুকেশন আমরা দেখতে চাই। আমরা বলতে চাই, ভারতের দিকে দৃষ্টিপাত করে বাংলাদেশকে চালানোর চেষ্টা করবেন না। অধীনতামূলক গণতন্ত্র আর একটা হতে দিতে পারি না। রক্তের বদলে রক্ত নয়, পররাষ্ট্রনীতি প্রণয়ন করুন। ভারতের বাৎসরিক নিরাপত্তা ব্যয় হলো 7,82,000 কোটি টাকা, আর বাংলাদেশের বাজেট হলো 40,695 কোটি টাকা। আমরা যদি বলতে গেলে 7 লক্ষ এক পাশে রাখলাম, 40,000 আর 85,000, তাদের এক অংশের অর্ধেকের পরিমাণ আমাদের না। আমরা বলতে চাই, আমাদের ভাত হাতিবা যেমন বলেছিল ঘাস খেয়ে হলে অস্ত্র বানাও, আমরা বলবো ঘাস খেয়ে অস্ত্র বানানোর প্রয়োজন নেই। 3 বেলা ভাত আমরা খেতে চাই না, অন্তত 2 বেলা খাবার খাবো। 1 বেলার খাবার মজুত রেখে, সেই টাকা মজুত করে প্রয়োজনে অস্ত্র বানিয়ে ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি, অর্থাৎ চোখের চোখ রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে। অধিকারের মতন পাগল ছাগল যদি ভারতের মুখ্যমন্ত্রী হতে পারে, আমরা বলতে চাই সেই ভারত আর বেশি দিন টিকে থাকবে না। ভাই, আমরা ভারত ভাঙতে দেবো না, তোমার ভারত তুমি নিজেই ঠিক রাখতে পারবে না। মতন পাগল, হাত পাগল যে ভারতের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হতে পারে, সেই সরকারের পটেনশিয়ালিটি কেমন আমরা বাংলাদেশের আজাদিরা বুঝতে পেরেছি। আমাদের লাগবে না, তোমরা তোমাদের রাষ্ট্রকে সুসংগত একত্রিত রাখার চেষ্টা করো। বলতে চাই, পশ্চিমবঙ্গের জনগণ ভয় পাবেন না। মনে রাখবেন, বিড়াল যদি বাঘের দিকে চোখ রাঙিয়ে তাকায়, বাঘও বিড়াল থেকে ভয় পায়, কিন্তু আমরা বিড়ালের জাতি নয়, আমরা সে বাঘের জাতি। তারা বিড়াল হয়ে বাঘের আচরণ যদি করতে পারে, আপনি বাঘ হয়ে কেন বিড়ালের আচরণ করবেন? আপনার দেশের অবস্থান, আপনার দেশের সিদ্ধান্ত আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেন বাংলাদেশ সরকার এবং ভারতীয় মুসলিমরা। আপনার চোখে চোখ রেখে কথা বলুন। তারা আক্রমণ করলে জীবন যেতে মিটাই দিচ্ছেন, রক্তাক্ত লড়াইয়ের মাধ্যমে আপনারা জীবন দেন। আপনারা ভারতের এই ভূগর্ভ খাওয়া এই শ্রেণী মানুষের দিকে দৃষ্টিপাত করে আপনারা বসে থাকবেন না। আপনাদের মাপনদেরকে ধরে নিয়ে গেলে শক্ত হাতে প্রতিরোধ করে তুলুন এবং চেষ্টা করুন নিজেদেরকেও শ্রেষ্ঠ জাতি হিসেবে করে তোলার জন্য। ধন্যবাদ জ্ঞাপন করে এখন আপনাদের সাথে আরো কথা বলবেন স্বল্প বিস্তার, আপনার সঙ্গে কথা বলবেন জনাব মোহাম্মদ ফজল রাব্বি। সাংবাদিক ভাইরা, আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে ভারতের বিধানসভা নির্বাচনের পর ভারতে এক পাগল নির্বাচিত হয়েছে।
পাগলের নাম সবাইকে জানি আমরা। সেই পাগলকে নির্বাচন আগে কি বক্তব্য দিল দেখলাম যে শেখের বেড়ি নাকি বাংলাদেশে আবার আসতে চায়। শেখের বেড়িকে নাকি বাংলাদেশে আবার আমরা বরণ করবো ভারতের শাহজালাল বিমানবন্দর থেকে। আমরাও প্রস্তুত আছি শেখের বেটি আবার আসুক। জুলাই অভ্যুত্থানে জুলাই যোদ্ধারা এখনো মরে নাই, আমরা এখনো প্রস্তুত শেখের বেটি আবার আসুক, আমরা দেখতে চাই। সাথে যদি পারেন শুভেন্দুকেও নিয়ে আসেন, তাকেও আমরা জুতার বেলা দিয়ে বরণ করবো ইনশাআল্লাহ, কারণ আমরা আজকে এখনো বেঁচে আছি, মরি নাই ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, যদি পারেন শুভেন্দুর কানে পর্যন্ত আমাদের কথাগুলো পৌঁছে দেবেন, কেননা শুভেন্দু তো জানো না ভারতবর্ষের ইতিহাস। এই ভারত তো সেই ভারত কিনা আমার পূর্বপুরুষেরা 700 বছর পর্যন্ত শাসন করেছে। এই ভারত তো সেই ভারতকে কিনা মাত্র 18 বছর মোহাম্মদ বিন কাসেম সেই ভারত থেকে এসে শাসন করে গিয়েছে। সেই শুভেন্দু তো জানে না যে মুসলমান কোন জিনিস। শুভেন্দু মনে করেছে যে পশ্চিমবঙ্গের মুসলমানদের দিকে আঘাত করলে মুসলমানরা চুপ করে বসে থাকবে। আমরা শুভেন্দুকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এদেশের 16 কোটি মুসলমান এখনো জীবিত। এদেশের 16 কোটি মুসলমান জীবিত থাকতে ভারতের পশ্চিমবঙ্গকে তোমরা গাঁজায় পরিণত করবে, আমরা তা হতে দেবো না। তোমরা পশ্চিমবঙ্গকে আরাকানে পরিণত করবে, আমরা তা হতে দেবো না। আমরা আজাদিরা বেঁচে থাকতে ভারতের পশ্চিমবঙ্গে আর কোনো মুসলিম নিয়ম আমরা আর মেনে নেবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন 1 মিনিটের জন্য কথা বলবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান। বলবীর বড় উন্নত মানসী শির রেহারি আমল নত শির ওই শিকর হিমাদ্রি বলবীর চির উন্নত মানসী। আমরা পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের হোক না কেন, সকলেই পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। কোনো ধর্মের লোক অন্য ধর্মের উপর আক্রমণ করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে আমাদের মুসলিমদের উপর আক্রমণ করেছে, আর ওদিকে জাতিসংঘ নীরবে বরদাস্ত করছে। আমরা মনে করতেছি যেটা জাতিসংঘ সমর্থন করছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, তোমরা অতি দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করো। যদি বন্ধ না করো তাহলে আমরা প্রতিবাদ গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, আজাদী আন্দোলন জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। এখন আপনার সঙ্গে কথা বলতেন তামিরুল মিল্লাতের শিক্ষার্থী জনাব মোহাম্মদ কাফি আজাদী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি মাস্ক কোন আসেন ওমা ও বুমার বয়া মাইয়া সমস্যা লাগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমার মুসলমান ভাইদের উপরে কিভাবে আক্রমণ করা হচ্ছে, আমার মুসলমান ভাইদের রক্ত ঝরানো হচ্ছে। একটি কথাই বলতে চাই, বাংলাদেশের মুসলমান হিসাবে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, অনতিবিলম্বে ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতিবিলম্বে হত্যা বন্ধ করতে হবে, অনতিবিলম্বে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে হবে। আমরা পূর্ববর্তী দেখে এসেছি যে ফেরানি সহ আমার কোন ফেরানি সহ প্রত্যেক কিছুদিন পর পরই আমাদেরকে একটি করে লাশ, দুটি করে লাশ গুয়া দিচ্ছে। আমরা একটি কথাই বলতে চাই, আপনারা জানেন গত 2 দিন আগে হচ্ছে বঙ্গোপসাগরের উপর দিয়ে মিসাইল টেস্ট করেছে। আমরা অনেক নেতারা বলছে এখন যে হচ্ছে আমরা ছোট দেশ, আপনারা কি জানেন না আমরা কি সার্বভৌমত্ব লাভ করি নাই? আমরা কি পঙ্গু নাকি? ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনার সঙ্গে কথা বলবেন ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন অল্প কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে একটি বিধানসভা নির্বাচন হয়েছে। নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নামের এক আধা পাগল ক্ষমতায় এসেছে। এই আধা পাগল ক্ষমতা আসার পর থেকে মুসলমানদের উপর একের উপর এক নির্যাতনের স্টুম রোলার চালাইতেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এই শুভেন্দু অধিকারী সহ ভারতবর্ষের উগ্রপন্থী হিন্দুদেরকে বলতে চাই, এই ভারত তো সেই ভারত যেই ভারতে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। মুসলমানরা যদি তোমাদের উপর বিন্দু পরিমাণ জুলুম করতে
তাহলে ভারতবর্ষে এই তোমাদের মতন হিন্দুদের জায়গা হতো না। কিন্তু মুসলমানরা ইসলামের বিধান অনুযায়ী ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি এই সমস্ত জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো চলতে থাকে, তাহলে আল্লাহ রসুলের ঐতিহাসিক হাদিস আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয়, তাহলে পৃথিবীর সমস্ত মুসলমান ব্যতীত হবে, কারণ সমস্ত পৃথিবীর মুসলমান হলো একটি অঙ্গের নেই। ঠিক যেমন কারো অঙ্গে যদি কোনো মাথায় যদি আঘাত হয়, তাহলে সমস্ত শরীরে যেমন অনুভব হয়, কারো চোখে যেমন যদি আক্রান্ত হয়, তাহলে সমস্ত শরীরে যদি যেমন অনুভব হয়, তদ্রুপ পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয়, তাহলে সমস্ত পৃথিবীর মুসলমান আক্রান্ত হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে আপনারা এই সমস্ত জুলুম নির্যাতন বন্ধ করুন, অন্যথায় তামাম দুনিয়ার মুসলমানরা ভারত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। তখন আর পালাবার জায়গা পাবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আপনারা বুঝতে পারতেছেন না, ভারত পার্শ্ববর্তীতে আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়না, পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তান, পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান। এরকম যদি চলতে থাকে বাংলাদেশের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, মনে রাখবেন জুলুম নির্যাতন আপনাদের উপরে নিয়ে আসবে। তাই বলতে চাই, আপনাদের সেভেন সিস্টার্স আছে, সেটাও স্বাধীনতা আন্দোলন করতেছে। সুতরাং পশ্চিমবঙ্গের মুসলমানদের শুধুমাত্র আক্রমণ করে নিজের ঘর গোছানো সম্ভব হবে না। যদি নিজের ঘর না গুছিয়ে অপরের ঘরে আক্রমণ করেন, নিজের ঘরে আগুন লাগবে, তখন আর ঠেকাতে পারবেন না। পার্শ্ববর্তী সমগ্র রাষ্ট্রগুলো একসাথে যখন আক্রমণ করবে, তখন দেখবেন নিজের দেশের অখণ্ডতা রক্ষা করতে পারবেন না। সুতরাং বলতে চাই, সর্বশেষ বক্তব্য বক্তার ভাই দিবেন এবং বুঝিয়ে দিবেন, আগামীর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হতে চলেছে, এই ভারতের সাথে চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি তৈরি করবে। যদি বিএনপি ওই পররাষ্ট্রনীতি তৈরি করতে ব্যর্থ হয়, বাংলাদেশের ছাত্র জনতা যে পথে আমাদের আপাকে ভারতে পাঠিয়েছেন, ভারতের প্রোডাক্ট দিল্লি তাদের মামার বাড়ি, সেই মামার বাড়িতে প্রেরণ করেছে, আমাদের বিএনপি তাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। ছাত্র জনতা না নামলেও শুধু জনতা হলে নামবে, শুধু ছাত্র হলেও নামবে। তাই জন আকাঙ্ক্ষার প্রতি দৃষ্টিপাত করে ভারতের সাথে পররাষ্ট্রনীতি প্রণয়ন করুন। নতুবা আগামীর বাংলাদেশে তারা আক্রমণ করে, আপনার থেকে তখন আর আপনাদের প্রতি যখন দৃষ্টিপাত করার সময় এখন থাকবে না, তখন কিন্তু জনতা আপনাদের প্রতি এসে পড়বে। সর্বশেষ বক্তব্য জানার মহাবক্তের ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, जो अमेरिका का घी खाएगा वो पछताएगा। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা খেয়াল করবেন, 2021 মোদিবিরোধী আন্দোলন হয়েছিল। তৎকালীন যখন গুজরাটে মুসলমানদের উপর অত্যাচার এবং জুলুম করা হয়, তখন বাংলাদেশের ওলামা ইকরামদের তাওহীদি জনতার পক্ষ থেকে 19 জন শহীদ হয়েছিলেন। আমরা বলতে চাই, 2021 চলে গেছে, এখন 2026 চলছে। ভারত হয়তো ভুলে গিয়েছে সে পশ্চিমবঙ্গ, কলকাতা এটা বাংলাদেশের অংশ ছিল। কিন্তু 1971 সালে যখন আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন, তখন ভারত শুধু আমাদের জায়গা জমি নেয় নাই, তখন বাথরুমের লোটা সহ চুরি করেছে। প্রিয় সংগ্রাম সাথী বন্ধুগণ, আমরা জানি তোমরা বদনা লোটাছো, অতএব তোমরা জোর গলায় কথা বইলো না। তোমরা বঙ্গোপসাগরে রকেট লঞ্চার উড়াইয়া কি বুঝাইতে চাইতেছো বাংলাদেশ দখল করবা। মনে রাখবা, তোমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী 2021 সালে বাংলাদেশে আগমন করেছিলেন, তখন এই দেশের মানুষ তাকে গ্রহণ করে নাই। 19 জন যুবক তারা রক্তে জমিনে ঢেলেছে। অতএব এই দেশের সরকার বর্তমান তারেক রহমান, আপনি কত বছর ক্ষমতা থাকবেন তা আমরা জানি না। সামনে ইনশাআল্লাহ এমন এক আন্দোলন হবে, ইসলামের আন্দোলন, এমন এক আন্দোলন হবে গোটা গণতন্ত্রকে বাঁচিয়ে দেওয়ার আন্দোলন। ইনকিলাব জিন্দাবাদ, আজাদী আন্দোলন জিন্দাবাদ।